মনে করেন আপনি একটি ক্যামেরা কিনলেন আর সাথে পেয়ে গেলেন একটা বিল্ট ইন ফোন। কথাটা শুনতে অবাক শুনলো, আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো সেই ফোনটার ক্ষেত্রে এই কথাটা খুব একটা বেমানান হয় না। বলছি নুবিয়া Z70 আলট্রার কথা। নুবিয়া জেড সিরিজের ফোনগুলোর ডিজাইনটা বাজারে অন্যান্য ফোনগুলো থেকে টোটালি অনেকটাই আলাদা। আমরা নুবিয়া Z60 আলট্রাতেও দেখেছি, এখন আমরা আবার নুবিয়া Z70 আলট্রাতেও দেখছি। তো আমি বরাবরই নুবিয়া জেড সিরিজের ফোনগুলো নিয়ে খুব একটা এক্সাইটেড থাকি, কারণ এগুলো বাজারে ট্রেডিশনাল যে ফোনগুলো আছে সেগুলোর মতো ফ্লেভার দেয় না। এগুলো ফ্লেভারটা অনেকটাই আমরা অ্যাপেল বা স্যামসাং এর ক্ষেত্রে যেরকমটা পাই সেরকমটা পেয়ে থাকি। এর সবচেয়ে বড় রিজন হচ্ছে বাজারে টপ অফ দ্য ফ্ল্যাগশিপ প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি নিয়ে বাজারে মার্কেটে ফোনগুলো আসে। তো এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে নুবিয়া Z70 আলট্রার 12/256 GB ভ্যারিয়েন্টের প্রাইস বর্তমান বাজারে 1,10,000 টাকার আশেপাশে। তো আমরা দেখবো হচ্ছে এই ফোনটা মূলত কাদের জন্য তৈরি করা হয়েছে বা কাদেরকে টার্গেট করে মূলত বাজারে আসে। আর 1,10,000 টাকা দিয়ে ফোনটা এই মুহূর্তে 2025-এ অন্যান্য বাজারে যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সেগুলোর সাথে বিট করতে পারবে কিনা সেটা জানবো পুরো ভিডিওতে। আমি জিয়ার আপলু ফ্রম স্পার্কল মেন্টর। হয়তো এখন অনেকে বলবেন যে ফোনটা তো মার্কেটে এসে 15-16 দিন হয়ে গেছে, এত লেট রিভিউ, অলরেডি সবাই রিভিউ দিয়ে ফেলছে। আসলে কিছু কিছু জিনিস না গরম গরম খেতে মজা লাগে না, একটু ঠান্ডা করে কুল চিল মোডে খাইলে কিন্তু জাস্ট ওয়াও লাগে। এনিওয়ে, তো শুরুতে আসে হচ্ছে আনবক্সিং। ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে বক্সটি খুললেই শুরুতে পাবেন নুবিয়া Z70 আলট্রা ফোনটি। তারপর পাবেন একটি সফট সিলিকন ব্যাক কভার, চার্জিং কেবল, টাইপ সি চার্জিং অ্যাডাপ্টার, ডকুমেন্টেশন এন্ড সিম ট্রে। যদি ফোনটার ডিজাইনের কথা বলি, এই ফোনটাতে খুবই ইউনিক একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে, কিছু মেকানিক্যাল ভাইব দেওয়া হয়েছে, অ্যাস্থেটিক একটা ফিল পাওয়া যায় ফোনটার ডিজাইনে। যদি আপনারা বলতে পারেন এটার যে গোল্ড কালারটা আছে সেটার মাঝখানে ক্যামেরা হাউজিংটা কিছুটা পিক্সেল 7 সিরিজের ফোনগুলোর মতো লাগে, কিন্তু না ভাই, পার্থক্য আছে ডিজাইনে। পেছনে পুরোটাই গ্লাস ব্যাক, সাথে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, তার সাথে মেটালের সোয়া পাবেন কিছুটা। ম্যাট ফিনিশ হওয়াতে কোনো রকমের ফিঙ্গারপ্রিন্ট বা স্মাজেস পড়বে না ফোনটাতে। ফোনটার সাইড ফ্রেম গুলো অ্যালুমিনিয়ামের। ফোনটাতে কিন্তু IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। সো তার মানে বুঝতে পারতেছেন পানির নিচে এবং উপরে দুই জায়গায় কিং হচ্ছে নুবিয়া Z70 আলট্রা। ফোনটা মোটামুটি ভালোই ওজন এবং একটু মোটা সোটা বলা যেতে পারে। ফোনটার ওয়েট হচ্ছে 228 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। সো খুব একটা মন্দ না, মোটামুটি। অনেক মানুষ হয় না যে মোটা কিন্তু গুলুমুলু দেখতে কিউট লাগে, সো এটার ক্ষেত্রে সেম। আর গুলুমুলু হবে না কেন, ফোনটাতে 6.85 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো বুঝতে পারতেছেন এই গুলুমুলু ফোনটাকে আপনি কোনোভাবেই এক হাতে অপারেট করা পসিবল না। এই ফোনটাকে অপারেট করতে হলে দুই হাত ব্যবহার করতেই হবে। যেহেতু ডিসপ্লে সেকশনে চলেই আসছি, চলুন আর একটু নাড়াচাড়া দেওয়া যাক। যেমনটি বলছিলাম, ফোনটাতে 6.85 ইঞ্চির বড় সড়ো একটা অ্যামোলেড ন্যানো বেজেলের ডিসপ্লে দেখতে পাবেন। কোনো কাট আউট থাকছে না। তার মানে কি ফোনটাতে কোনো সেলফি ক্যামেরা থাকছে না? না, তা না, থাকছে। সেটা হচ্ছে আন্ডার ডিসপ্লে, ডিসপ্লের পেছনে। আন্ডার ডিসপ্লে ক্যামেরা হওয়ার কারণে ফোনটার ডিসপ্লেটা দেখতে ক্লিন অ্যান্ড জোস লাগে। ডিসপ্লেটা 144 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, 1.5K রেজুলেশন, 1.25 মিলিমিটার সিমেট্রিক্যাল সাইড বেজেল, 2000 নিটস হাই ব্রাইটনেস HBM মোড, হাই ব্রাইটনেস মোড যেটা আর কি, 2000 নিটস হাই ব্রাইটনেস পাচ্ছেন। তার মানে ইনডোর এবং আউটডোর দুই জায়গাতেই দুর্দান্ত খেলোয়াড় বলা যায় নুবিয়া Z70 আলট্রাকে। ফোনটাতে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। আমি যদি এখানে আল্ট্রাসনিকটা আশা করছিলাম, আল্ট্রাসনিকটাকে মিস করছি এখানে। সো পজিশনটা আমার কাছে একটু গলত জায়গায় মনে হয়েছে। আমি জানি না তারা কেন বারবার গলত জায়গায় পজিশনটা দেয়, মানে আমার কাছে একটু উপরের দিকে মনে হয়েছে। অ্যান্ড এটার স্পিড যথেষ্ট ফাস্ট অ্যান্ড ঠিকঠাক ছিল। বাই ফ্ল্যাগশিপ ফোন, স্লো হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ফোনটাতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি খুবই লাউড অ্যান্ড ক্লিন, বেশ ভালো। তবে সত্যি বলতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি আর একটু ভালো আশা করছিলাম ফ্ল্যাগশিপ ফোন হিসেবে, কারণ এটার ভোকাল ক্লারিটিটা একটু কম পাইছি ফোনটাতে। মানে যখন সাউন্ডটা 100% করা হয় একদমই ফুল, তখন সাউন্ডগুলো ডিস্টর্টেড হয়ে যায়, ভোকালগুলো ঠিক মতো ক্লিয়ারলি বোঝা যায় না। সো কেন ভাই, 1,10,000 টাকার একটা ফোন আছে, বুঝলাম দাম কমে টমে এটা 90-95 আসবে। তো 90-95 টাকার একটা ফোন থেকে যদি আমি সাউন্ড ফুল দিয়ে কোনো মিউজিক প্লে না করতে পারি, যদি সাউন্ডটা ডিস্টর্টেড হয়ে যায়, তাইলে আর কি বলবো, কিছু বলার নাই। ফোর্স অ্যান্ড বাটন হিসেবে সাইডে পাবেন পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন। তবে পাওয়ার বাটনে আপনারা ইউনিকনেসের সোয়া পাবেন। পাওয়ার বাটনে রেড কালারের একটা প্যাটার্ন টেক্সচার ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটাতে আরো দুইটা এক্সট্রা স্পেশাল বাটনস আছে। তার মধ্যে একটা হচ্ছে ক্যামেরা শাটার বাটনস, যেরকমটা আমরা iPhone 16 দেখতে পাচ্ছি একটা ক্যামেরা শাটার বাটনস। সো এরকমই আপনি হাফ প্রেস করে ফোকাসিং, ফুল প্রেস করে ছবি তোলা, ভিডিও করা, বা এক ক্লিকে ক্যামেরা ওপেন করে ফেলা, সো এইসব টুকটাক কাজ করা যাবে এই বাটনস থেকে। আর একটা স্পেশাল বাটনস আছে, মূলত সেটা বাটনস না, অ্যালার্ট স্লাইডার। সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু কাস্টমাইজ করা যায়, মানে আপনি চাইলে এখানে যে কোনো কিছু সেট করতে পারবেন। যদি এটা গেমিং ফোন, আপনি চাইলে এখানে গেম সেট করতে পারবেন, বা আপনি চাইলে এখানে ফ্ল্যাশ লাইট সেট করতে পারবেন, বা ভয়েস রেকর্ডিং বা এনিথিং, যে কোনো একটা সফটওয়্যার বা যে কোনো একটা অ্যাপস আপনি এখানে, বা যে কোনো একটা সেটিংস আপনি এখানে কিন্তু কাস্টমাইজ করে সেটা সেট করতে পারবেন। সো ওই জিনিসটা খুবই ভালো লাগছে। বাটনটা অ্যালার্ট স্লাইডারটা কাস্টমাইজ করা যায়, মানে আপনি
আপনার মতো কুইক টাইম যে সফটওয়্যারগুলো আমাদের লাগে সবচেয়ে বেশি, আপনি চাইলে সেই সফটওয়্যারটা কিন্তু এখানে সেট করে রাখতে পারেন। যেহেতু ফোনটা ক্রিয়েটিভ মানুষজনদের জন্য, সো ক্রিয়েটিভ কিছু তো থাকবেই ফোনটার মধ্যে। এই অ্যালার্ট স্লাইডার বাটনটার মধ্যে কিন্তু আপনারা একটা টেক্সচার প্যাটার্ন দেখতে পাবেন। সো মোটামুটি এটার প্রত্যেকটা জিনিসই আমার কাছে ইউনিক লাগছে অ্যান্ড দেখতে অনেকটা একটা মানে ইউনিকের সোয়া পাবেন বা একটা ক্রিয়েটিভিটির সোয়া পাবেন আর কি। ফোনটি আপনারা 3টি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। একটা হচ্ছে ব্ল্যাক, আরেকটা হচ্ছে গোল্ড অ্যান্ড আরেকটা হচ্ছে স্টারি নাইট ব্লু কালার। এটা নিজে বানাইছি ভাই, নামটা সুন্দর না? ক্রিয়েটিভিটি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট SoC। সো বুঝতে পারতেছেন খুবই মারাত্মক একখান জিনিস, এটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। 2025 সালে যতগুলো ফ্ল্যাগশিপ ফোন আসবে, যতগুলো কোম্পানির হোক না কেন, সবগুলো কিন্তু মানে বেশিরভাগ ফোনে কিন্তু স্ন্যাপড্রাগন 8 এলিট SoC দিয়ে আসার কথা বা আসতেছে। যেমন স্যামসাং এর খুবই ফ্ল্যাগশিপ ফোন S25 আলট্রা কিন্তু এই জানুয়ারিতে লঞ্চ হতে যাচ্ছে, সেটাও কিন্তু স্ন্যাপড্রাগন 8 এলিট SoC দিয়ে আসতেছে। অ্যান্ড হচ্ছে OnePlus এর 13 সিরিজের যে ফোনগুলো সেগুলো সামনে আসতেছে, সেটাও কিন্তু স্ন্যাপড্রাগন 8 এলিট দিয়ে আসতেছে। সো বুঝতে পারতেছেন 2025 সালের ফ্ল্যাগশিপ যতগুলো ফোন আছে বেশিরভাগই মার্কেট দখল করে রাখবে হচ্ছে এই স্ন্যাপড্রাগন 8 এলিট SoC। ভাই ফোনটির গেমিং এক্সপিরিয়েন্স ছিল মারাত্মক। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সব কিছুই চলতেছিল একদম পানির মতো, হাই গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে, মানে দুর্দান্ত। কি বলবো, আমার মতো আনারিও ভাই যেই গেম প্লে দিচ্ছিলাম, মারাত্মক। তারপর ভাই আমরা হাই গ্রাফিক্সের কার এক্স গেমটিও প্লে করি। এটার গ্রাফিক্স কোয়ালিটি, ক্যামেরা যেমনটি দেখতেছেন, সামনাসামনি আরো 3 গুণ সুপার এক্সপিরিয়েন্স। এটা যেহেতু একটা গেমিং ডিভাইস, আপনাকে গেমিং এর দিল খুশ করে দিবে। বুঝতে পারতেছেন 144 হার্জ রিফ্রেশ রেট, যার মধ্যে 120 হার্জ অনবরত পাচ্ছিলাম। তবে কার এক্স খেলতে এসে আমরা এখানে কিছু ফ্রেম ড্রপের দেখা পাইছি, যেটা সত্যতাতে বলতে হবে ভাই, স্পার্কল ম্যান্টার অনেস্ট রিভিউ। অ্যান্ড ভাই একটা কথা হচ্ছে, এই ফোনটা মারাত্মক লেভেলের হিট হয়। ফোনটা মানে কি বলবো, মানে মারাত্মক, মানে নর্মালি তো হিট হয় অন্যান্য ফোন গেম খেললে বা একটা বাড়ি কাজ করলে, বাট এই ফোনটা এই শীতের মধ্যে ভাই 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। সো বুঝতে পারতেছেন কি পরিমাণ হিট হয়। তো শুধু যে গেম খেললে ফোনটা হিট হয় তা না, আমি ক্যামেরা অপারেট করলে বা ক্যামেরা একটু বেশিক্ষণ চালালে কিন্তু দেখলাম যে ফোনটা হিট হয়। সো আমার কাছে মনে হয় যেহেতু স্ন্যাপড্রাগন 8 এলিট SoC যেহেতু মার্কেটে নিউ বা নতুন আসছে, সেহেতু একটা অপটিমাইজেশন একটা বিষয় থাকতে পারে, যদিও কোনো জায়গায় হয়তো বা ঝামেলা থাকতে পারে, সফটওয়্যারগুলোর সাথে অপটিমাইজেশন না বা কোনো একটা ইস্যু হইতে পারে। মানে আমার কাছে এটা নর্মাল মনে হয় না, অ্যাবনর্মাল মনে হয়েছে হিটিংটা, মানে খুবই মারাত্মক লেভেলের হিটিং হয়। 50 ডিগ্রি সেলসিয়াস ভাই, বুঝতে পারতেছেন কি পরিমাণ হিট হয় ফোনটা। মানে নর্মালি যখন ফোনটা গরম হয় তখন কিন্তু হাতে ধরে রাখা পসিবল না। ফোনটি নেবুলা ওএস এর উপর অ্যান্ড্রয়েড 15 রান করছে। নেবুলা ওএস এর UI খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে বরাবরই, কোনো আবল তাবল সফটওয়্যার ইনস্টল করা থাকে না, এটা আমরা জানি অলরেডি। সো মানে আপনি যেটা ইনস্টল করবেন সফটওয়্যার সেটাই থাকবে, কোনো উল্টাপাল্টা সফটওয়্যার আগে থেকে ইনস্টল করা থাকবে না। সো এটা আমরা অনেক আগে থেকে জানি, এটা খুবই জোস একটা, ওদের ইন্টারফেস নিয়ে কোনো রকম চিন্তা করতে হয় না, একদমই ক্লিন। এবং বরাবরই নেবুলা ওএস UIটা আমার কাছে খুব একটা ভালো লাগে, কারণ খুবই সিম্পল মিনিমালিস্টিক রাখা হয়। ফোনটিতে র্যাম অ্যান্ড রোমের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। র্যাম হিসেবে পাবেন হচ্ছে 12GB, 16GB অ্যান্ড হচ্ছে 24GB। ভাই 24GB র্যাম পর্যন্ত আছে, আমার পিসিতেও কিন্তু 24GB র্যাম নাই। এনিওয়ে, আর স্টোরেজ হিসেবে পাবেন হচ্ছে 256GB থেকে শুরু হয়, 256GB, 512GB, 1TB পাবেন। সো স্টোরেজ বা র্যাম নিয়ে প্যারা খেতে হবে না, আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। রিয়ার পার্টে ক্যামেরার দিকে তাকালে মনে হবে এটা একটা ক্যামেরা, ফোন না। দেখে মনে হবে ভাই বিশাল কিছু চলতেছে, এইদিকে অনেক কাহিনী টাইনি চলতেছে। এখানে যে বড় লেন্সটা দেখতেছেন এটা হচ্ছে মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের। সেন্সর হিসেবে সনি IMX 9 সিরিজের ব্যবহার করা হয়েছে। এটার স্পেশালিটি হচ্ছে এটাতে ক্যামেরার মতো করে অ্যাপাসার অ্যাডজাস্ট করা যায়। আপনি তো মনে মনে বলতেছেন ভাই এটা নতুন কি, আপনার এর তো আগে থেকেই আপনি স্মার্টফোনগুলোতে অ্যাপাসার অ্যাডজাস্ট করা যায় বা কন্ট্রোল করা যায় দেখতেছেন, বাট না, এটাতে কিন্তু একটু ডিফারেন্ট, একটু দেখেন আগে। এইটাতে মূলত হচ্ছে f1.59 থেকে f4 পর্যন্ত অ্যাডজাস্ট করা যায় অ্যাপাসারটাকে, যেটা একটা প্রফেশনাল ক্যামেরার মতো করে বড় রেঞ্জে অ্যাপাসারটাকে অ্যাডজাস্ট করা যায়। এইভাবে প্রফেশনাল ক্যামেরার মতো করে রেঞ্জে বা বড় রেঞ্জে অ্যাপাসার অ্যাডজাস্ট করাটা সাধারণত আমরা দেখি না স্মার্টফোনগুলোতে। স্মার্টফোনগুলোতে ভ্যারিয়েবল অ্যাপাসার আছে, কিন্তু এটার মধ্যে বড় রেঞ্জে অ্যাপাসার রেঞ্জ করতে দেখা যায় না আর কি। ইউনিক একদম প্রফেশনাল ক্যামেরার মতো করে অ্যাপাসারগুলো রেঞ্জ করে। এছাড়াও এটার পিছনে একটি টেলিস্কোপ ক্যামেরা এবং একটি আলট্রা ওয়াইড ক্যামেরাও থাকছে, এবং থাকছে হচ্ছে মাইক্রোফোন, এবং পেছনে বেশ কিছু সেন্সর আছে যেগুলো ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট সেন্সর, এবং ডেফিনেটলি নুবিয়ার ব্র্যান্ডিং। এই ফোনটার ক্যামেরা সম্পর্কে শুধু একটা কথাই বলবো, এই ফোনটা যদি আপনার পকেটে থাকে ইনস্ট্যান্ট ফোনটা বের করে একদম কনফিডেন্টের সাথে যে কোনো মুহূর্তে ফটোগ্রাফি করতে পারবেন, মানে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব পড়তে হবে না, একদম ইনস্ট্যান্ট খুব জোস ফটোগ্রাফি করা সম্ভব যদি আপনি ফটোগ্রাফি সম্পর্কে ন্যূনতম বেসিক ধারণা রেখে থাকেন, তাহলে এটা থেকে কিন্তু জোস আউটপুট বের করা পসিবল। ফোনটার ইমেজ প্রসেসিং খুবই ভালো ছিল, ইমেজগুলো যথেষ্ট শার্প ন্যাচারাল কালার পাওয়া যাচ্ছিল ছবিগুলো থেকে। এক কথায় ফোনটা দিয়ে সেই লেভেলের ফটোগ্রাফি করা পসিবল যদি আপনি টুকটাক ফটোগ্রাফি সম্পর্কে আইডিয়া রাখেন, যেটা আগে বললাম। সো ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে যেমনটি বলেছিলাম, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আন্ডার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
হয়েছে। সো আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দেওয়ার টেকনোলজিটা মার্কেটে নতুন এসছে, যেহেতু মার্কেটে টেকনোলজিটা নতুন এসছে, এটা এখনো বেটা মোডে আছে, সো এটা থেকে ভালো ছবি আশা করাটা বোকামি ছাড়া কিছুই না। এটার এখনো প্রো লেভেলে আসতে একটা টাইম লাগবে, সো এখান থেকে ভালো ছবি আশা করা যায় না এখন বর্তমানে। তবে হয়তোবা আমরা আস্তে ধীরে সামনে আন্ডার ডিসপ্লে ক্যামেরাগুলো থেকেও ভালো ছবি আশা করতে পারি। ভিডিওগ্রাফিতে ফোনটার পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। 8K 30 ফ্রেম পার সেকেন্ড, 4K 120 ফ্রেম পার সেকেন্ড, যা থেকে মারাত্মক লেভেলে স্লো মোশনে ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি টপ নচ, ভিডিও কোয়ালিটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, ভিডিও কোয়ালিটি একদম মাখন জোস ভিডিও করতে পারবেন ফোনটা থেকে। ক্যামেরা থেকে আপনার মোটামুটি খুব ভালো আউটপুট পাবেন। ফোনটিতে 6150 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, যা ফোনটার সাইজ অনুযায়ী খুবই নর্মাল একটা বিষয়। ফোনটার যে সাইজ 6150 মিলিঅ্যাম্পিয়ার, এটা নর্মাল জিনিস। সো ফোনটিকে সার্চ করার জন্য বক্সে পেয়ে যাবেন একটি 80 ওয়াটের চার্জার। তবে এখানে একটা হতাশাজনক বিষয় হচ্ছে ফোনটিতে কোনো রকমের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নাই। আমি জানি না এটা কেন তারা দেয় না। এখন 25-30 হাজার ফোনগুলোতে কিন্তু আমরা ওয়্যারলেস চার্জিংটা পাচ্ছি, কোম্পানিগুলো দিচ্ছে। সেই জায়গাতে একটা ফ্ল্যাগশিপ ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্টটা বা সিস্টেমটা থাকবে না, জিনিসটা কেন জানি নেওয়া যায় না বা মানা যায় না আর কি, মানতে পারতেছি না। যাই হোক, এছাড়া ফোনটাতে আরো অনেক কিছু খুচরা কাচরা ফিচার আছে, যেমন আয়ার ব্লাস্টার, এআই ট্রান্সলেটর, ম্যাজিক ইরেজার, ইভেন এটাতে ওয়াইফাই 7 রয়েছে। সো যদিও ওয়াইফাই 7 আমাদের বাংলাদেশে খুব একটা কাজে দিবে না, বাংলাদেশে এখন আমরা ঠিকমতো ওয়াইফাই 5ই পাচ্ছি না। খুব মানুষের কাছে ওয়াইফাই 5ও নাই, কম সংখ্যক মানুষের কাছে ওয়াইফাই 5 আছে। তো সেই ক্ষেত্রে ওয়াইফাই 7 আমাদের খুব একটা মানে খুব বড় যে পার্থক্য তৈরি করে তা না, এটা আসলে এরকম আশ্চর্য হওয়ার মতো কিছু নাই। ইভেন এছাড়া আরো অনেক খুচরা কাছরা ফিচার আছে যেগুলো আসলে বলার প্রয়োজন মনে করছি না। সো এই ছিল নুবিয়া Z70 আলট্রা নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আমি দুইটা সাইড নিয়ে কথা বলছি, ফোনটির গুড সাইড আর ব্যাড সাইড। সো বরাবরই ভিডিও শেষে আমি আমার পার্সোনাল অপিনিয়ন জানাই। সো এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে 1,10,000 টাকা দিয়ে বা 1 লক্ষ টাকা দিয়ে ফোনটা নেওয়া কি ঠিক হবে কিনা, তাহলে এখানে আসলে ডিরেক্টলি একটা ওপিনিয়ন দেওয়া পসিবল না, কারণ এখানে মাল্টিপল পয়েন্ট অফ ভিউ আছে। যেহেতু এখানে মাল্টিপল পয়েন্ট অফ ভিউ আছে, সেহেতু একদিক থেকে ডিরেক্টলি একটা ওপিনিয়ন দেওয়া পসিবল না। এখানে অনেক দিকে তাকাইলে, অনেকটা অ্যাঙ্গেল তাকাইলে, এক একটা অ্যাঙ্গেলে তাকাইলে এক এক রকম ফোনটাকে জাজমেন্ট করা যায়। সো আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি একজন পিওর গেমার হয়ে থাকেন, তাহলে ফোনটা নিঃসন্দেহে আপনার জন্য 1,10,000 টাকা বা 1 লক্ষ টাকা দিয়ে বেস্ট চয়েস। কারণ বর্তমানে 2025-এর, এখন 2024-2025-এর ফ্ল্যাগশিপ প্রসেসর কিন্তু আপনি এটাতে পাচ্ছেন অলরেডি। এবং হচ্ছে ফোনটাতে বাই গেমিং এক্সপিরিয়েন্স ছিল খুবই মারাত্মক। অনবরত 120 ফ্রেম পার সেকেন্ড পেস পাওয়া আছে, বুঝতেছেন ফোনটা থেকে গেমিং এক্সপিরিয়েন্স কেমন মারাত্মক লেভেলে পাওয়া যাচ্ছিল, এবং গ্রাফিক্স কোয়ালিটি খুবই হাই পাওয়া যাচ্ছিল। এবং যেহেতু আন্ডার ডিসপ্লে ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা কোনো কাট আউট থাকছে না, পুরোটাই ডিসপ্লে। সো গেমিংটা আপনাকে জোস এক্সপিরিয়েন্স দেবে, ফুল ডিসপ্লে একদম গেম করতে পারবেন খুবই জোস ভাবে। ইভেন হচ্ছে আরো কিছু এটাতে যেমন অ্যালার্ট স্লাইডার আপনি কাস্টমাইজ করে আপনি গেমগুলো রাখতে পারবেন সেখানে চাইলে। মানে টোটালি একটা গেমারের জন্য আমার কাছে মনে হয়েছে যে 1,10,000 টাকা দিয়ে বা 1 লক্ষ টাকা দিয়ে, এটা আমি বারবার 1,10,000 থেকে 1 লক্ষ কেন বলতেছি, কারণ ফোনটার মার্কেটে নতুন আসছে, একটু প্রাইস ড্রপ করবে স্বাভাবিক। আমি 1 লক্ষ টাকার কথাই বলতেছি বারবার। আমার কাছে মনে হচ্ছে যে গেমারদের জন্য খুবই পারফেক্ট একটা ফোন হচ্ছে নুবিয়া Z70 আলট্রা। এবং একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, ফোনটাতে কিন্তু মারাত্মক লেভেলের হিটিং ইস্যু আছে। এখন পর্যন্ত যতগুলো ভেরিয়েন্ট বাংলাদেশে আসছে সবগুলোতে কিন্তু হিটিং ইস্যু পাওয়া গেছে। সো এটা আপনাদেরকে মাথায় রেখে হচ্ছে ফোনটা কিনতে হবে। তবে আমার কাছে মনে হয় আপনি ফোনটা এখনই নেওয়া ঠিক হবে না। যদি আপনার নেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে একটু অপেক্ষা করেন, কয়দিন পরে ফোনটা নেন। কারণ বাংলাদেশে যেহেতু ফোনটা নতুন আসছে, আর সবাই আমরা জানি বাংলাদেশের নতুন করে হুম করে কিছু ঢুকলে ফোনের প্রাইসটা অনেক হাই থাকে। সো এটা একটু ডাউন হতে একটু টাইম লাগে। সো ডাউন হবে ডেফিনেটলি, কিছুটা প্রাইস ড্রপ করবে, এবং কিছুদিন গেলে হয়তো বা তারা কোনো রকম আপডেট দিয়ে যদি হিটিং ইস্যুটাকে সলভ করতে পারে, হয়ে যেতে পারে। সো একটু অপেক্ষা করলে আপনি প্রাইসও কম পাবেন, এন্ড হচ্ছে হিটিং ইস্যুটা যদি দূর হয় তাহলে এটা বেস্ট অপশন হবে আপনার জন্য। আমার মনে হয় গেমিং এর জন্য হচ্ছে বেস্ট অপশন এটা। সো অলরেডি ভিডিওটা অনেক বড় করে ফেলছি, শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। সো এই লাস্টের ভিডিও, আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং ফোনটি সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে গিয়ে ফেসবুক গ্রুপে গিয়ে সেখানে যে কোনো মতামত পোস্ট করতে পারেন। হোপফুলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ফোন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।